দেখুন, আসলে এই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক না। কারণ দেশের সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতেই তো এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। হাইকোর্টে যে রায়টি দিয়েছে সে রায়ের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে এটাই কিন্তু চূড়ান্ত রায় না। এখানে একটা অনেকের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। হাইকোর্ট কিন্তু রায়টা দেওয়ার পরেও একটা সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ বলেছে এই মামলার সঙ্গে সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, যেটা সুপ্রিম কোর্ট কর্তৃক একটা আপিল বিভাগ কর্তৃক করতে হবে। তো আপনি যেটা বলছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা, আমার মনে হয় যে আমার কোনো মন্তব্য না করাই ভালো। যারা শুনছেন তাদের প্রতি তাদের উইজডম, তাদের মেধা, তাদের নিরপেক্ষতা, তাদের জুডিশিয়াল অ্যাকুইপমেন্ট সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নেই। আপিলটা নিষ্পত্তি করার জন্য তারা নৈতিকতার প্রশ্ন তো থেকে যায়। দেখুন, আমার মনে হয় এত খুব সহজ সরলভাবে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, কারণ তারা তো ন্যায় বিচার করবেন এটাই প্রত্যাশা। তারা কি সবসময় তারা কোনো মামলা বিচার করলেই যে নিজেদের পক্ষে সবসময় রায় দিবেন এমন তো না হতে পারে। আর এখানে তো সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, সুতরাং সাংবিধানিক ব্যাখ্যা যখন জড়িত তখন তো আমি বিশ্বাস করি যে আমাদের বিচারপতি যারা মামলাটি শুনবেন, প্রধান বিচারপতি প্রশ্ন আমি বললাম যে মাননীয় প্রধান বিচারপতি সহ সমস্ত বিচারপতিদের উইজডম এবং তাদের মেধা এবং তাদের সততা, তাদের দক্ষতা, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ এবং আমাদের বিন্দুমাত্র কোনো আশঙ্কা নেই। আগের সবকটাই সেটা পুলিশ না, এটা তো আসলে মেরিটে আমরা শুনানি করিনি। আপনার প্রশ্নটা হলে বলে একটা হতে পারে। দেখেন, আমি আগেই বলেছি যে পার্লামেন্ট যখন কাজ করে, পার্লামেন্টটা স্বতন্ত্রভাবে কাজ করে। পার্লামেন্টে ধরুন অধ্যাদেশ যখন জারি হয়, অন্তর্বর্তীকালীন সময়কালের সমস্ত অধ্যাদেশ আপনারা জানেন 133টা অধ্যাদেশ, এটি কিন্তু সংবিধানেই বলা আছে যে প্রথম অধিবেশন উত্থাপন করতে হবে, 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, ইয়েস অর নো করতে হবে। তো সেটা সংবিধান অনুযায়ী পার্লামেন্ট এই কাজটি করে। জন্য পার্লামেন্ট সংবিধান অনুযায়ী এই অর্ডিন্যান্সটা, 2টা অর্ডিন্যান্স বাতিল করেছে। আরেকটা যেটা হচ্ছে, হাইকোর্ট যখন রায় দেয়, কোনো বিচার বিশ্লেষণ করেন, তখন কিন্তু আইন এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে করে থাকেন। আমাদের এই সংবিধানে, আমি উদাহরণ হিসেবে আজকে কোর্টে উল্লেখ করেছি যে আমাদের আরও সচিবালয় আছে। যেমন আমাদের বাংলাদেশ সচিবালয় সবচেয়ে বড় সচিবালয়, এটি কিন্তু সংবিধানের আইন দ্বারা প্রতিষ্ঠিত। নির্বাচন কমিশন সচিবালয় একটা স্বতন্ত্র আইন দ্বারা প্রতিষ্ঠিত। আমাদের সংবিধানে 79 অনুচ্ছেদে সংসদ সচিবালয় স্বতন্ত্র সচিবালয় থাকবে, ওদেরকে স্বতন্ত্র উল্লেখ করা আছে। আমাদের সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের কোনো কথা উল্লেখ নাই, কারণ এই সচিবালয়গুলো গঠিত হয়েছে হয় সংবিধানের বিধান অনুযায়ী অথবা আইনের বিধান অনুযায়ী। আমার সাবমিশনটা ছিল যে আদালত তার রায় প্রকাশের ক্ষেত্রে কতটুকু পর্যন্ত যেতে পারেন, যেটা সংবিধানে নেই সেটাও অ্যাড করতে পারেন কিনা, সেটা সেই প্রসঙ্গে আমরা বলেছি। না, আমি তা বলি না, এটা আপনি প্লিজ আমাকে মিসকোট করেন না। আমি এটা বলি নাই। আমি হয়তো আপনাদের বোঝার ভুল হতে পারে। সেটা হচ্ছে যে আমি যেহেতু ইংরেজিতে আর্গুমেন্ট করছিলাম, অনেকে হয়তো পিছন থেকে আমাকে ঠিকমতো শুনতে পারেননি। আমি বলছি চেকস অ্যান্ড ব্যালেন্স রাষ্ট্রের যে 3টে অর্গান, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং জুডিশিয়ারি, তাদের মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে তাহলে আধুনিক কোনো মডার্ন রাষ্ট্র তারা প্রপারলি ফাংশন করতে পারবে না। এই যে বিষয়টা আমি আদালতকে সেটাই বলেছি যে আমাদের প্রত্যেকে যেন তার অবস্থান থেকে তার পেরিফেরির মধ্যে কাজ করতে পারে। তা দেখুন, আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। পুরা বিষয়টাই এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। হাইকোর্টের রায়টি যেহেতু তারা সার্টিফিকেট দিয়েছে এবং আদালত যেহেতু শুনানির জন্য এটি নির্ধারণ করেছেন 16ই জুন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এবং রায় না আসা পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করা সমীচীন নয় এবং আমি করব না। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন, রাজনৈতিক নেতা যিনি বক্তব্য দিয়েছেন তিনিও কিন্তু বাংলাদেশের সংবিধান আইন সম্পর্কে একজন বোদ্ধা ব্যক্তি। একজন বোদ্ধা ব্যক্তি তার অবস্থান থেকে, রাজনৈতিক অবস্থান থেকে, তার আইনি অবস্থান থেকে তিনি বলেছেন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে মন্তব্য করা সমীচীন না, আমি বিষয়ে মন্তব্য করব না। তবে আমরা যেটা মনে করি যে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। দেশটা আমাদের, রাষ্ট্রটা আমাদের সবার। সুতরাং কেউ যেন কোনো কারণে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই, সে রায় হোক, কোনো আদেশ হোক, আমাদের কার্যক্রম হোক, আমাদের প্রশাসনিক আইনগত কার্যক্রমের ক্ষেত্রে আমরা সবাই যার যার অবস্থান থেকে সেলফ রেস্ট্রেন্ট মেনটেন করব।
মাননীয় সবাইকে অ্যাটর্নি ধন্যবাদ। জেনারেল, আমরা বরাবরই দেখি শেষ যে, করেন। না, রাজনৈতিক এইটা বলার জন্য বলে। না, বর্তমান এটা হচ্ছে নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকার তারা কিভাবে জুডিশিয়ারিকে দেখে। আমি এই অফিসে এবং এই সরকারের 3 মাসের বেশি সময়ের মধ্যে একটি উদাহরণও আমি দেখি নাই যেখানে সরকারের পক্ষ থেকে জুডিশিয়ারি এই আরেকটা কথা খেয়াল করে দেখেন, লেটেন্টলি কিন্তু আপনারা যারা রিপোর্ট করবেন প্লিজ গেট ইট কারেক্টেড, এইটা কিন্তু নিম্ন আদালতের বিচারকদের সম্পর্কিত, আমাদের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকদের সাথে। এটা অনেক সময় খুব বিচার বিভাগ শুনে সাধারণভাবে বলে, এটা না, কিন্তু ইস্যুটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অধস্থ আদালতের বিচারকদের সংক্রান্ত। প্লিজ আপনারা এটা, এবং আইনের মধ্যে সংবিধানে বলা আছে তারা কিন্তু এই কাজের ক্ষেত্রে স্বাধীন থাকবে। একটা সরকার, গণতান্ত্রিক সরকার, তারা তাদের গণতান্ত্রিক চর্চায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো আইনের অপব্যবহার করবে, এটা তো কারো প্রত্যাশিত না। এখনো পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে দেখছেন হবে, হ্যাঁ, বাংলাদেশে এমন উদাহরণ আছে নিম্ন আদালতের বিচারকদেরকে মোমবাতি জ্বালিয়ে রাতের বেলা সাক্ষীদেরকে ডেকে এনে নির্বাচনের আগে বিরোধী দল তৎকালীন বিএনপি এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দকে মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার একটা প্রতিযোগিতা বিচারকদের মধ্যে ছিল, যেটা এখন বর্তমান নেই বলে আমি মনে করি যে এটা রাষ্ট্র ব্যবস্থাটা দায়িত্ব পালন করে তাদের সদিচ্ছা উপর নির্ভর করে। এবং আমি মনে করি যে আমি তো বর্তমান সরকারের কোনো সদিচ্ছার অভাব দেখছি না, যারা বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করবে না এমন কোনো কিছু দেখি না।